বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের জনপ্রিয়তম উপন্যাস কালবেলার পাঠ। পাঠ শুরু করার আগে আমার নতুন বন্ধুদের জন্য বলি, যারা আজ প্রথমবারের জন্য আমার চ্যানেলে এলেন, আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটিও টিপে দিতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আপলোড করা গল্প উপন্যাস পাঠ সংক্রান্ত যে কোনো ভিডিওর যাবতীয় নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। কেমন? আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাকে প্রাণিত করবেন এবং পারলে বন্ধুদের ভিডিওটি শেয়ার করবেন। এই কটি কথা বলে চলুন শুরু করি আজকের পাঠ। সমরেশ মজুমদারের কালবেলা। সবুজ ডোরাকাটা শাড়ি আর কালো জামা নীলার শরীরে, কিন্তু শরীরটাকেই চিনতে কষ্ট হয়। এই সামান্য সময়ের ব্যবধানে নীলার চেহারায় অজস্র ধুলো জমা পড়েছে, গালের হনু সামান্য উঁচু হয়েছে, চোখ ভেতরে। অনিমেষের হতভম্ব মুখের দিকে তাকিয়ে নীলা হাসল। কোনো মেয়ে আছে, সময় যার কাছ থেকে সব কেড়ে নিলেও হাসিটাকে দখল করতে পারে না। নীলার এই হাসি সেই রকম, অহংকারী। বলল, অমন করে কি দেখছো? এসো। তুমি এখানে? অনিমেষ এতক্ষণে ধাতস্থ হয়েছে। এখানেই তো থাকি, আমাদের বাড়ি, এসো, ঘরে এসো। অনিমেষ মাধবীলতার দিকে তাকালো। ওর চোখে কিছুটা কৌতূহল, কিছুটা বিব্রত ভাব। ইশারায় ওকে নিশ্চিন্ত করে সঙ্গে আসতে বলল সে। নীলার পেছন পেছন বারান্দা ডিঙিয়ে ঘরে ঢুকলো ওরা। ঘরে ঢুকে নীলা বলল, এপাশের জানালায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখতে পেলাম তুমি যাচ্ছ। আমি তোমার নাম ধরে চেঁচিয়েছিলাম, তুমি বুঝতে পারোনি না? কেউ আমাকে ডাকছে এটুকু বুঝতে পেরেছিলাম, কিন্তু... অনিমেষ হাসল। নীলার এই ঘরের সঙ্গে ওর হোস্টেলের কোনো ফারাক নেই। আসবাব বলতে একটা বড় তক্তাপোষ, বিছানায় চাদর পাতা, এক কোণায় আলনায় কয়েকটা ময়লা কাপড় ঝুলছে, ঘরের অন্য কোণায় স্টোভ এবং রান্নার জিনিসপত্র। ওপাশের ঘর থেকে নীলা দুটো কাঠের চেয়ার টানতে টানতে নিয়ে এলো। এসে বলল, এখনও ঠিক গুছিয়ে উঠতে পারিনি, বসো। বাবার মুখে নীলার ব্যাপারটা শুনেছিল সে, কিন্তু ব্যাপারটা যে এই পর্যায়ে তা ভাবতে পারেনি। দেবব্রতবাবুর বাড়িতে সে যখন ছিল তখন দেখেছে ওরা কি বিলাসের মধ্যে বাস করতেন। সেই নীলা এখন যে ঘরটাকে আমার ঘর বলছে, তার সঙ্গে ওই জীবনটাকে একটুও মেলানো যায় না। সে ঠিক করল, নীলা যদি নিজে থেকে কিছু না বলে তাহলে কোনো কৌতূহল প্রকাশ করবে না। নীলাকে চিরকাল এই রকম পরিবেশে দেখেছে, এমন ভঙ্গি করবে। মাধবীলতাকে বসতে বলে সে অন্য চেয়ারটা টেনে নিল, নিয়ে বলল, তোমার সঙ্গে এর আলাপ করিয়ে দিই, এর নাম মাধবীলতা। মাধবীলতা হেসে বলল, আপনাকে আমি চিনি। নীলা চোখ কপালে তুলল। ওমা, কেমন করে? ইউনিভার্সিটিতে দেখেছি, আপনি বোধহয় আমার সিনিয়র ছিলেন। নীলা চোখে হাসল। তোমরা এক ক্লাসে পড়ো বুঝি? হ্যাঁ। তাহলে তো 1 বছরের সিনিয়র হবই, কিন্তু আমি তো অনেক দিন ও পাঠ ছেড়েছি, আমাকে চেনার তো কোনো কারণ নেই। না না, তাই বলি কি করে, আমি যে অনেক ছেলের সঙ্গে ঘুরতাম, চেনা স্বাভাবিক। হাসলো আবার সে। তারপর অনিমেষকে বলল, তোমার চেহারা কিন্তু বেশ পাল্টে যাচ্ছে। কীরকম হচ্ছে? মফস্বলের গন্ধটা আর একদম নেই, বেশ অ্যাট্রাকটিভ হয়েছে। কথাটা বলার ধরনে এমন মজা ছিল যে মাধবীলতাও হেসে ফেলল। অনিমেষ বলল, তুমি একটুও পাল্টালে না। কে বলল?
তুমি এই ঘরে বসেও বলছো আমি আগের মতো আছি। অনিমেষ যদি ভুল না করে তাহলে সে তীক্ষ্ণ অভিমানটাকে স্পর্শ করল যেন। সঙ্গে সঙ্গে সংকুচিত হলো সে। এই প্রসঙ্গটা এড়িয়ে যেতে চায় সে, কিন্তু প্রশ্নটা করে নীলা ওর দিকে তাকিয়ে আছে দেখে বলল, আমি তোমার কথা বলার ধরনটায় পরিবর্তন না হওয়াটাই বলতে চেয়েছিলাম, অন্য কিছু নয়। নীলা দাঁতে ঠোঁট কামড়ালো, তারপর খুব দ্রুত নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, এদিকে এসেছিলে কোথায়? মাধবীলতা অনিমেষের দিকে তাকিয়ে হাসল। অনিমেষ সহজ গলায় বলল, ওর জন্য একটা হোস্টেল দেখতে, জায়গা পাওয়া গেল না। তুমি কি বাইরে থাকো? এই তখন থেকে তোমাকে তুমি বলে যাচ্ছি, কিছু মনে করো না, তুমিও আমাকে তুমি বলতে পারো। নীলা আবার সহজ। না না ঠিক আছে। মাধবীলতা এমনভাবে মাথা নাড়ল যেন তুমি বলাতে সে কিছু মনে করছে না, কিন্তু নীলার প্রথম প্রশ্নটার জবাব দিল না সে। ব্যাপারটা যে নীলার বুঝতে অসুবিধা হয়নি তা অনিমেষের চোখ এড়াল না, কারণ নীলার ঠোঁটে হাসিটাকে চলকে উঠেই মিলিয়ে যেতে দেখল সে। এবার নীলা দরজার কাছে গিয়ে সেই বাচ্চা মেয়েটাকে ডেকে আনলো। তারপর একটা ছোট কেটলি ঘরের কোণা থেকে নিয়ে ওর হাতে দিয়ে নিচু গলায় কিছু বলতেই সে ঘাড় নেড়ে ছুটে গেল। সেদিকে তাকিয়ে নীলা বলল, জানো অনিমেষ, এই বাচ্চাটা আমাকে খুব ভালোবাসে, ও না থাকলে আমি খুব অসুবিধায় পড়তাম। কে হয় তোমার? আমার কেউ না, নিচের ভাড়াটেদের মেয়ে। মাধবীলতা বলল, আপনি কি আমাদের জন্য কিছু আনতে পাঠালেন? নীলা বলল, কেন? মাধবীলতা অনিমেষের দিকে তাকালো। নীলা প্রশ্ন করছে একই ভঙ্গিতে এবং তাতে এক ধরনের জেদ ফুটে উঠছে। মাধবীলতা নিচু গলায় বলল, আমার ফেরার তাড়া ছিল, বেশি দেরি হবে না, রাস্তার ওপাশেই চায়ের দোকান। নীলা নিঃশ্বাস ফেলল। নীলার বাড়িতে চায়ের ব্যবস্থা নেই, দোকান থেকে আনাচ্ছে। অনিমেষ কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। তাছাড়া ও যতই সহজ ভঙ্গিতে কথা বলার চেষ্টা করুক, কোথাও একটা অস্বস্তি আছে তা বোঝা যাচ্ছিল। নীলার বর্তমান অবস্থার কারণ না জানলে কথাবার্তাও বেশিক্ষণ চালানো যায় না। সে হেসে বলল, তুমি বাড়িতে চা তৈরি করো না? নীলা মাথা নাড়ল। সামনেই দোকান রয়েছে, ঝামেলা করে কি হবে? ভদ্রলোককে দেখছি না? ও বেরিয়েছে, আসবে এক্ষুনি। তোমাদের তো আবার হাতে সময় নেই, না হলে বলতাম একটু বসে যাও। নীলা কথাগুলো শেষ করতেই নিচে থেকে একটা লোক উঠে এলো, আধবয়সী পাকানো চেহারা। দিদিমণি, আমি নন্দ। নন্দ? নন্দকে? দাদাবাবু বুঝি আমার কথা বলেনি? না তো, আমার নাম নন্দ বক্সী। দাদাবাবু আমাকে সাবলেটের কথা বলেছিল। তা খুব ভালো ভাড়াটে আছে সন্ধানে, 150 অবধি রাজি করানো যাবে মনে হয়। ঘরটা একটু যদি দেখান। লোকটা খুব বিনীত ভঙ্গিতে বলল। নীলা দরজার কাছে দাঁড়িয়ে বলল, ও ভাড়া দেবে বলেছে? ভাড়া মানে আইনসম্মত ভাড়া নয়, সাবলেট। নন্দ হাসল। যা বাজার পড়েছে দিদিমণি, চিন্তা করবেন না, দাদাবাবু আমাকে সব বলেছে। খুব ছোট ফ্যামিলি, স্বামী স্ত্রী আর 3টে বাচ্চা। নীলা বলল, ঠিক আছে, কিন্তু একটু যদি ঘুরে আসেন অসুবিধা হবে? না না, বিন্দুমাত্র নয়, এই ঘণ্টাখানেক বাদে এলে হবে? হ্যাঁ। নন্দবক্সী চলে গেলে নীলা ঘুরে বলল, এমন জ্বালিয়ে মারে না লোকগুলো, বাড়তি ঘর আছে একটু জানালেই হলো। অনিমেষ লুকোচুরিটা স্পষ্ট বুঝতে পারল। নীলা অন্তত আর্থিক সুখে নেই। হঠাৎ ওর মনে হলো মাধবীলতার জন্য ওরা হোস্টেল খুঁজে বেড়াচ্ছে। তার চেয়ে নীলাকে বললে কেমন হয়? নীলারা যখন ঘরটা ভাড়া দিচ্ছেই, তখন সঙ্গে সঙ্গে মনে হলো যে থাকবে তার সঙ্গে কথা না বলে প্রস্তাবটা করা উচিত হবে না। এই সময় মেয়েটি চা নিয়ে এলো। অনিমেষ দেখল যেভাবে হোস্টেলে বাইরে থেকে চা আনিয়ে ওরা ভাগ করে খায়, সেভাবে নীলা 2টো কাপ আর একটা টিন থেকে বিস্কুট বের করে ডিশে ঢেলে এগিয়ে দিল। চায়ের স্বাদ এত বারোয়ারি যে কারো ঘরে বসে খেতে ইচ্ছে করে না। নীলা সেটা বেশ আরামেই চুমুক দিতে দিতে আচমকা বলল, আমার একটা চাকরি দরকার অনিমেষ। চাকরি? অনিমেষ হোঁচট খেল। হ্যাঁ, ওর ওপর খুব প্রেশার পড়ছে, একা সামলে উঠছে না। অনেকগুলো স্কুলে অ্যাপ্লাই করেছি, কিন্তু হচ্ছে না।
কোথাও মেয়েদের চাকরি খালি আছে শুনলে আমাকে জানিও, কেমন? নীলা তক্তপোষটার ওপর এসে বসল। অনিমেষ আর পারছিল না, এবার জিজ্ঞাসা করেই ফেলল, মেসোমশাই, মানে তোমার বাবা এসব জানেন? কপালে ভাঁজ পড়ল নীলার। এসব মানে? তুমি চাকরি খুঁজছ, খুব প্রয়োজন? না, অন্তত আমরা বলতে যাইনি। সত্যি কথা বলতে কি, বাবার সঙ্গে সেই বাড়ি ছাড়ার দিন থেকে আমার দেখা নেই। নেই কেন? তুমি কিছু শোনোনি? মহিতোষকে লেখা দেবব্রতবাবুর চিঠির কথা মনে পড়তে ইচ্ছে করেই সে না বলল না। শুনেছি মানে এইটুকু যে তুমি নিজে পছন্দ করে বিয়ে করে বাড়ি থেকে চলে এসেছো, ব্যাস। তুমি সেটা শোনার পর আমাদের বাড়িতে যাওনি? না। কেন? অস্বস্তি হচ্ছিল। কেন? ওরা ব্যাপারটাকে কিভাবে নিয়েছেন জানি না, তাই। মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে বাপ মা কীভাবে নেয়? ওহ অনিমেষ, তুমি এখনও মফস্বলী রয়ে গেছো। তুমি গেলে অবশ্য খুব খাতির পেতে, কারণ তোমার সঙ্গে আমি বের হইনি। কি ভাই, তুমি কিছু মনে করছো না তো? শেষের কথাটা মাধবীলতার উদ্দেশ্যে বলা। সে ওটা শুনে সামান্য হাসল। চায়ের কাপ মাটিতে নামিয়ে রেখে অনিমেষ সোজা হয়ে বসল। এমন কি ব্যাপার হয়েছিল যার জন্য একদম বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হলো? প্রেম। চিবুকে ঠোঁটে হাসি চলকে উঠল নীলার। নিজেকে নিয়ে এরকম ঠাট্টা চেনাশোনা মেয়ের মধ্যে একমাত্র নীলাই করতে পারে। অনিমেষের মুখের দিকে তাকিয়ে মনে হলো কথাটা এখনকার নীলার মুখে একদম মানাচ্ছে না। নীলা এই সামান্য সময়েই বেশ ভারী, সেই চটুলতা আর নেই। ইচ্ছাকৃতভাবে পুরনো সময়টাকে ধরার চেষ্টা কথাবার্তায়। অনিমেষ হেসে ফেলল। তোমাকে যা দেখেছি তার সঙ্গে এই অবস্থাটা মেলাতে পারছি না। হঠাৎ ফোঁস করে উঠল নীলা। কেন পারছো না? কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। সেটা তোমার অক্ষমতা, আমার নয়। এই সময় মাধবীলতা উঠে দাঁড়ালো। তোমরা না হয় কথা বলো, আমি চলি। নীলা বলল, ওমা, তা কি হয়? তোমাকে ছেড়ে অনিমেষ এখানে গল্প করবে বসে, এটা কি ভালো দেখায়? মাধবীলতা বলল, তাতে কি হয়েছে? আমার সহ্য হবে না। এ আপনি কি বলছেন? ঠিক বলছি। আচ্ছা, তোমার সঙ্গে তো ওর বেশ জানাশোনা। কখনো তুমি ওকে আসতে বলেছ কোথাও, আর ও সেখানে সময় মতো আসেনি, এমনটা হয়েছে? প্রশ্নটা করে নীলা আট চোখে অনিমেষের চেহারাটা দেখল। মাধবীলতা হেসে ফেলল। মনে পড়ছে না? তবেই দেখো। কথাটা মাধবীলতাকে বলে নীলা অনিমেষকে জিজ্ঞাসা করল, তোমার মনে পড়ে? পড়ছে। সেদিন আমার পায়ে খুব। অনিমেষকে থামিয়ে দিল নীলা। না, কোনো কৈফিয়ত শুনতে চাই না। যে কোনো কারণেই হোক তুমি আসতে পারোনি। আমি তোমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না যে তুমি সাফাই গাইবে। আসলে সেদিন আমাকে খুব বড় একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল। একা ভেবে উঠতে পারছিলাম না বলে তোমাকে আসতে বলেছিলাম। নীলা ওদের বারান্দা অবধি এগিয়ে দিল। এতক্ষণ নীলার কথাবার্তা বলার ধরন অনিমেষের ভালো লাগছিল না, কিন্তু একটা প্রশ্ন বারবার তাকে বিদ্ধ করছিল। নীলার স্বামী কে? এত বন্ধুদের সঙ্গে ঘুরে ও কোন ভাগ্যবানকে বিয়ে করল? যাকে করল তার আর্থিক অবস্থা যখন এই রকম, তখন এমন কি বিশেষ যোগ্যতা তার আছে? সে স্বাভাবিক গলায় বলল, আর একদিন এসে তোমার মিস্টারের সঙ্গে আলাপ করে যাব। যেও। আবাহনও নেই, বিসর্জনও নেই। চোখের আড়াল না হওয়া পর্যন্ত নীলাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখল অনিমেষ। বেশ রাত হয়েছে। মাধবীলতা দ্রুত হাঁটছিল। অনিমেষ পাশাপাশি চলতে চলতে বলল, কেমন দেখলে? কি? মাধবীলতা কিছু ভাবছিল। প্রশ্নটা বুঝতে সময় নিল। নীলাকে? ভালোই তো, হাসল মাধবীলতা। তোমার খুব বন্ধু ছিলেন উনি? তা একরকম বলতে পারো, আবার নাও পারো। কলকাতায় আসার পর হাসপাতাল থেকে গিয়ে যাদের বাড়িতে আমি থেকেছিলাম সেই ভদ্রলোকের মেয়ে নীলা। তখন ও অত্যন্ত আধুনিকা। আমার পক্ষে পাল্লা দেওয়া মুশকিল ছিল, এবং সে চেষ্টাও আমি করিনি। আসলে আমি ওকে বুঝতে পারি না। প্রথম দিনই ও আমাকে বলেছিল ওর নাম নীলা, এবং সেটা অনেকের সহ্য হয় না, বোঝো। অনিমেষ হাসল। মুখের ওপর সত্যি কথা বলেছিলেন। হ্যাঁ,
কিন্তু সেই মেয়ে যখন এরকম আর্থিক অনটনে রয়েছে, স্রেফ জেদের বশে বিয়ে করে আজ কেমন অস্বস্তি হয়। কেন? উনি যদি বৈভবের চেয়ে এই কষ্টটা কি আনন্দের মনে করেন, তাহলে তোমার চিন্তা করার কি আছে? ভালোবেসে যখন কেউ সিদ্ধান্ত নেয়, তখন সে অনেক কিছু অবহেলায় ছেড়ে আসতে পারে, বিশেষ করে মেয়েরা। মাধবীলতা গাঢ় গলায় কথাগুলো বলল। কথাটা মানতে পারল না অনিমেষ। সব কৃতিত্ব মেয়েদের হবে কেন? পৃথিবীর সিংহাসন এক কথায় ছেড়ে দিয়ে ভালোবাসাকে আঁকড়ে ধরেছিলেন যিনি, তিনি পুরুষ। কথাগুলো বলার সময় মনে হলো মাধবীলতা কি নিজের কথাই বলছে না? আজ যে হোস্টেল খোঁজার প্রয়োজন হলো, সেটা তো তাকে ভালোবেসে কোনো সিদ্ধান্ত নিতে হয়েছে সেই জন্যই, অথচ তাকে এই মুহূর্তে কিছুই ছেড়ে আসতে হচ্ছে না। এই অবস্থায় ওর সঙ্গে তার তর্ক করা সম্পূর্ণ অনুচিত। মাধবীলতা কিন্তু অনিমেষের কথাটাকে তেমন আমল দিল না। শ্যামবাজারের মোড়ে পৌঁছে বলল, তুমি কিন্তু কালকের মধ্যে হোস্টেলের চেষ্টা করবে, করবে তো? হ্যাঁ নিশ্চয়ই, তুমি ভেবো না। ওহো, তখন নীলার বাড়িতে বসে একটা কথা মাথায় এসেছিল, বলবো বলবো করেও বললাম না। অনিমেষ জানালো। কি? মাধবীলতা মুখ তুলল। নীলারা যখন একটা ঘর ভাড়া দিতেই চাইছে, তখন সেটা তুমি যদি নিতে, তাহলে কেমন হতো? হয়তো একটু বেশি খরচ হতো। অনিমেষ তাকালো ওর দিকে। যা, তা কি হয় কখনো? আমি খাবো কোথায়? স্কুলে যা মাইনে দেবে সবই বেরিয়ে যাবে। তারপরেই গলা পাল্টে গেল মাধবীলতার। ওই মহিলাও আমাকে ভাড়া দিতেন না। কেন? আমি বললে নিশ্চয়ই দিত। তুমি ঠিক বুঝবে না। নীলাকে তুমি বুঝতে পারোনি। তুমি বুঝেছ অনেকটা। মাধবীলতা হাসল, তারপর নরম গলায় বলল, উনি যে খুব শিগগির মা হতে যাচ্ছেন, এটা বুঝতে পেরেছ? অনিমেষ চমকে উঠল। যাক চলে। এতক্ষণ ওরা বসেছিল, কিন্তু একবারও সে এসব চিন্তা করেনি, চোখেও পড়েনি কিছু। এককালে মনে হতো যে মেয়েদের সিঁদুর পরাটা বুঝতে পারে না। কে বিবাহিতা কিংবা অবিবাহিতা স্মৃতি থেকে ঠাওর করতে পারে না। মেয়েরা কি একটা কায়দায় সেটাকে বেশ লুকিয়ে রাখতে পারে। আবার নীলার সামনে বসে থেকেও ওর আসন্ন মাতৃত্ব টের পায়নি। এটাও কি আজকাল লুকিয়ে রাখা যায়? কিংবা মেয়েদের এইসব ব্যাপার মেয়েরাই বিশেষ চোখে দেখতে পায়, যেটা পুরুষদের থাকে না? অনিমেষ হাসল। না, পারিনি, হার মানছি। মাধবীলতা প্রসঙ্গ পাল্টালো। যা হোক, আমি হোস্টেলে থাকতে চাইছি আর 5টা মেয়ের সঙ্গে। কোথাও ঘর ভাড়া করে থাকলে নানান কথা উঠবে। একটা মেয়ে একলা আছে জানলে লোকের কৌতূহল বাড়েই। তাছাড়া তুমিও তখন হুটহাট চলে আসবে আমার ঘরে, সেটাও আমি চাই না। অনিমেষ হকচকিয়ে গেল। আমি তোমার কাছে যাই, এটা চাইছো না? ভুল করলে। আমি হোস্টেলে থাকলে তুমি দেখা করতে যাবে বই কি, কিন্তু একটা ঘরে আমি একলা স্বাধীনভাবে আছি, সেখানে তুমি আসো, এটা আমি চাই না। মাধবীলতা নির্দ্বিধায় বলল। তুমি তাহলে আমাকে বিশ্বাস করো না? অনিমেষের খুব খারাপ লাগছিল কথাগুলো শুনতে। আচমকা যেন মাধবীলতা সম্পর্কটাকে বদলে দিচ্ছে। তোমাকে নয়, আমি নিজেকেই বিশ্বাস করি না। মুখ নিচু করল মাধবীলতা। যেন গভীর চাপ থেকে হুশ করে ওপরে উঠে এলো অনিমেষ। উঠেই মনে হলো ওই চাপ কতটা কষ্টদায়ক, এবং সেটা মাধবীলতাকে এই মুহূর্তে নুইয়ে ফেলেছে। এরকম অকপট স্বীকারোক্তি যে মেয়ে করতে পারে। অনিমেষের ইচ্ছে করছিল মাধবীলতার হাতটা জড়িয়ে ধরে, কিন্তু এই হাজার মানুষের ভিড়ে তা সম্ভব নয়। এই সময় একটা 78-এর সি বাস এসে থামতেই মাধবীলতা বলল, আমি চলি। কালকে আসছো? দেখি। না, এসো। মাধবীলতা হাসল। তারপর বাসে উঠে দরজার হাতল ধরে দাঁড়িয়ে রইল ভিড়ের মধ্যে যতক্ষণ অনিমেষকে দেখা যায়। আমহা স্ট্রিটের মেয়েদের হোস্টেলে জায়গা পাওয়া গেল। মাধবীলতা চলে গেলে অনিমেষ 3B বাস ধরে সোজা চলে এসেছিল এখানে। চট করে হোস্টেল কিংবা মেস বলে মনে হয় না। লাল বাড়িটার সামনে চিলতে বাগান, শৌখিন মানুষের বাড়ি বলেই মনে হয়। রাত হয়েছে, কিন্তু অফিস ঘরটা তখনও খোলা ছিল। অনিমেষ দেখল একজন বয়স্কা মহিলা টেবিলের ওপাশে বসে আছেন। চোখের চশমা, গোল মুখ, সাদা শাড়ি, বেশ ভারিক্কি ভাব। দরজায় দাঁড়িয়ে নমস্কার করতেই ভদ্রমহিলা মুখ তুললেন। আসুন। গলার স্বরে ব্যক্তিত্ব স্পষ্ট।
আমি হোস্টেলের সুপারের সঙ্গে কথা বলতে চাই। বসুন। অনিমেষ চেয়ার টেনে বসলে মহিলা হাসলেন। কী ব্যাপার বলুন। আপনিই কি? অনিমেষ ইতস্তত করছিল। হ্যাঁ। এই হোস্টেলের সিট খালি আছে? আছে, গতকাল খালি হয়েছে। অনিমেষ স্নান করার তৃপ্তি পেল। যে কটা হোস্টেল ওরা আজ দেখেছে, এইটা তার মধ্যে সবচেয়ে ভালো। এখানেই যদি জায়গা পাওয়া যায় তাহলে সৌভাগ্যই বলতে হবে। সে মহিলার দিকে ঝুঁকে বলল, এই হোস্টেলে জায়গা পেতে হলে কোনো নিয়মকানুন পেরিয়ে আসতে হয় কি? নিয়মকানুন? মহিলার চোখে সামান্য বিস্ময়। হ্যাঁ, বোর্ডারকে অবশ্যই মহিলা হতে হবে। সে তো বটেই, আমি তা বলছি না। আমি জানতে চাইছিলাম এটা কি ওয়ার্কিং গার্লস হোস্টেল না স্টুডেন্টস হোস্টেল? অনিমেষ জিজ্ঞাসা করল। মূলত এটা ছাত্রীদের হোস্টেল ছিল, তবে এখন কেউ কেউ চাকরিও করে। মহিলা এবার সরাসরি প্রশ্ন করলেন, যার জন্যে জায়গা খুঁজছেন তিনি আপনার কে হন? আত্মীয়। উত্তরটা অনিমেষ আগে থেকেই তৈরি করে রেখেছিল। আপনি কি করেন? আমি এবার MA দেব। আমিও হোস্টেলে থাকি। আত্মীয় মানে আপনার বোন? বোনের মতো বলতে গিয়ে অনিমেষ সামলে নিল। এক পলক মাত্র, তবু তার মধ্যেই অনিমেষ ঠিক করে ফেলল সত্যি কথাই বলবে। ওরা অন্যায় কিছু করছে না, অতএব তার মুখোমুখি হতে বাধা কি? সে স্বাভাবিক গলায় বলল, আমার এক সহপাঠিনী সম্প্রতি স্কুলে চাকরি পেয়েছে। কোনো কারণে তার পক্ষে বাড়ি থেকে স্কুলে যাওয়া সম্ভব নয়, ওর জন্যেই জায়গা খুঁজছি। মহিলা এতক্ষণ যে ভঙ্গিতে কথা বলছিলেন, অনিমেষের উত্তর শোনার পর সেটা পাল্টে গেল। চেয়ারে হেলান দিয়ে তিনি কিছুক্ষণ অনিমেষকে দেখলেন, তারপর জিজ্ঞাসা করলেন, তাহলে আত্মীয় বললেন কেন? আমি আত্মীয় বলেই ওকে মনে করি। আস্তে আস্তে মহিলার ঠোঁটে হাসি ফুটে উঠল। বললেন, কিন্তু এখানে থাকতে হলে বাবা মা অথবা ওরকম কাউকে গার্জেন হতে হয়, তাই নিয়ম। সেটা সম্ভব নয়। আমি শুধু একথাই বলতে পারি, আপনার হোস্টেলের অন্য মেয়েরা যে আচরণ করে সে তার থেকে ব্যতিক্রম হবে না। এইভাবে কথা বলতে অনিমেষের আর অসুবিধা হচ্ছে না। ওর চেতনায় একটা ক্ষীণ অনুভব হচ্ছিল যে এরকম কথা যেহেতু কোনো বয়স্ক মহিলার পছন্দসই নয়, তাই মাধবীলতা এখানে জায়গা পাবে না। তা সত্ত্বেও সে সত্যি কথা বলতে চাইল। মাধবীলতা প্রাপ্তবয়স্কা, নিজের ভালো মন্দ বোঝে। তাকে কারো আশ্রয় বিনা এরা গ্রহণ করবেন না কেন? প্রয়োজনে সে তর্ক করে যেতে পারে। এ ব্যাপারে স্পষ্ট কথা বলার সময় এসেছে। উনি MA পড়ছেন বলছিলেন, তখন কি বাড়িতে থাকতেন? হ্যাঁ। এখন সেটা সম্ভব নয়। নয় বলেই তো এসেছি। এ ব্যাপারে ওর বাড়ির লোক কোনো আপত্তি করবেন না তো? প্রাপ্তবয়স্কা বোর্ডার নিয়ে ঝামেলা হবে কেন? কয়েক মুহূর্ত চিন্তা করলেন মহিলা। তারপর বাঁ দিকের ড্রয়ার খুলে একটা ফর্ম বের করে অনিমেষের দিকে এগিয়ে দিলেন। আপনি সত্যি কথা স্পষ্ট বলতে পেরেছেন বলে আমার কোনো আপত্তি থাকছে না। আই লাইক ইট। কিন্তু কোনো রকম বাজে ঝামেলা আমি চাইব না, সেটুকু মনে রাখবেন। একটা রূঢ় কথা বলতে গিয়ে নিজেকে সামলে নিয়ে অনিমেষ ফর্মটা ভর্তি করতে গেল। সঙ্গে কোনো কলম নেই। ভদ্রমহিলা সেটা বুঝতে পেরে একটা কলম এগিয়ে দিলেন। নাম, বয়স, কি পড়ে অথবা অন্য কিছু করে কিনা, বাড়ির ঠিকানা, গার্জেনের নাম পরপর জানতে চাওয়া হয়েছে। সেগুলোর জবাব লিখতে লিখতে গার্জেনের নামের বেলায় অনিমেষ ইতস্তত করতে লাগল। ভদ্রমহিলা এতক্ষণ লক্ষ্য রাখছিলেন। এবার হেসে বললেন, আপনার নাম আর ঠিকানা লিখুন। ব্যাপারটা খুবই সামান্য, কিন্তু নিজের নাম লিখতে গিয়ে অনিমেষ বুকের মধ্যে শিরশিরানি অনুভব করল। এই প্রথম কাগজে কলমে মাধবীলতার সঙ্গে তার নাম জড়িত হলো। মাধবীলতা কোনো অন্যায় করলে হোস্টেল কর্তৃপক্ষ তাকে জানাবে, যেন অত্যন্ত গুরু দায়িত্ব নিল সে আজ থেকে, এই রকম বোধ হচ্ছিল। ফর্ম ভর্তি করে অনিমেষ জিজ্ঞাসা করল, এখন কত দিতে হবে? 1 মাসের চার্জ আর আনুষঙ্গিক কিছু। পকেটে 100টা টাকা আছে। অনিমেষ ইতস্তত করল, এতে অবশ্যই কুলোবে না। সে বলল, এক কাজ করুন, এখনই রসিদ লিখবেন না। আমার কাছে 100 টাকা রয়েছে, ওটা আমি দিয়ে যাচ্ছি। আগামীকাল কিংবা পরশু বাকি টাকাটা দিয়ে দেব। ও সামনের মাসের 1 তারিখ থেকেই থাকবে। অসুবিধা হবে? মহিলা বললেন, আপনার উচিত ছিল সঙ্গে টাকাটা আনা। যা হোক, এখন কিছু দিতে হবে না।
দুদিনের মধ্যে টাকা দিয়ে যাবেন। অনিমেষ উঠে দাঁড়ালো। আপনাকে অজস্র ধন্যবাদ। মহিলা কোনো কথা বললেন না, কিন্তু অনিমেষ দেখল উনি ঠোঁট টিপে হাসছেন। বাইরে বেরিয়ে আসতেই একটা হইচই শব্দ উঠল। কেশব সেন স্ট্রিট থেকে একদল ছেলে ছুটে আসছে, এপাশের লোকজন পালাচ্ছে। তারপরই দুমদুম করে কয়েকটা বোমা ফাটল চৌমাথায়। চারধারে লোক আতঙ্কে আড়ালে যাচ্ছে। অনিমেষ ফুটপাতে দাঁড়িয়ে ব্যাপারটা দেখল। একটা ছেলে রোগা ঢ্যাঙা, হাতে দুটো বোম নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছে, শাসাচ্ছে কাউকে। তার ভয়ে জায়গাটা এখন মধ্যরাতের মতো নির্জন। অনিমেষের ইচ্ছে হলো ওকে জিজ্ঞাসা করে কেন সে এমন করছে, কিন্তু তখনই ছেলেটা আবার দৌড়ে কেশব সেন স্ট্রিটে ফিরে গেল। কয়েক পা হাঁটতে হাঁটতে অনিমেষের খেয়াল হলো এই জায়গাটা ভালো নয়। কাগজে দেখেছে প্রায়ই গোলমাল লেগে থাকে, এখানে বোমাবাজি হয়। এই রকম জায়গায় মাধবীলতাকে থাকতে হবে। ব্যাপারটা নিয়ে চিন্তিত হতে গিয়েই হেসে ফেলল সে। আজ নয় কাল সারা বাংলাদেশেই যদি এরকম হয়ে যায় তাহলে। পয়লা তারিখে খুব ভোরেই ঘুম ভেঙে গেল অনিমেষে। বালিশে মুখ রেখে কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকতেই মাথার ভেতর চিন্তাটা হঠাৎ নড়ে উঠল। আজ মাধবীলতা বাড়ি থেকে বেরিয়ে হোস্টেলে আসবে। কথা আছে সকাল 8টার মধ্যে অনিমেষ বেলঘরিয়া স্টেশনে ওর জন্য অপেক্ষা করবে। নিমতা থেকে মাধবীলতা রিক্সা নিয়ে সেখানে আসবে। তারপর ট্রেন ধরে শিয়ালদায় নেমে ওরা হোস্টেলে যাবে। প্রথম দিন অনিমেষ সঙ্গে গেলে মাধবীলতার সুবিধে হবে। অনিমেষ চেয়েছিল নিমতার বাড়িতে যেতে। শেষবার সে নিজে মাধবীলতার বাবার সঙ্গে কথা বলতে চেয়েছিল। ভদ্রলোক জেদ ধরে আছেন সত্যি, কিন্তু ভালো করে বোঝালে হয়তো বুঝতেও পারেন। কিন্তু মাধবীলতা তাতে কিছুতেই রাজি হয়নি। বলেছিল, আমার বাবা তোমাকে অপমান করবেন, আমি সেটা দাঁড়িয়ে দেখতে পারবো না। যা কিছু শুনতে হয় তা আমিই শুনব। অনিমেষ একটু ইতস্তত করে বলেছিল, ঠিক আছে, তবু একটা কথা বলি, জানি তুমি রেগে যাবে শুনলে, কোনোভাবেই কি অ্যাডজাস্ট করা যায় না? মাধবীলতা রাগল না। ওর ঠোঁটে হাসির আদল ফুটল শুধু। তারপর খুব নিচু গলায় বলল, আমি আর টেনশন সইতে পারছি না। প্রতিদিন একই কথা শুনতে শুনতে আমার নার্ভ সহ্যের সীমায় এসেছে। তারপর খানিক চুপ করে বলল, তুমি এত চিন্তা করছো কেন? আমি নিজে একজন মেয়ে, বাড়ি থেকে বেরিয়ে আসতে আমাকে হাজারটা চিন্তা করতে হয়েছে। মাধবীলতা তাই একাই বাড়ি থেকে বের হতে চেয়েছে। বাড়ির কাছাকাছি যাতে অনিমেষ না যায়, তাই বেলঘরিয়া স্টেশনে ওকে অপেক্ষা করতে বলেছে। ব্যাপারটা অনিমেষের ভালো লাগেনি। মাধবীলতা তার জীবনের এই ঝুঁকির সঙ্গে ওকে জড়াতে চাইছে না, এটা ভাবলেই নিজেকে অক্ষম বলে মনে হচ্ছিল। এ মেয়ে যা কিছু করবে তা নিজের দায়িত্বে করতে চায়। অনিমেষের অস্বস্তিটা এইখানেই। অনিমেষ দ্রুত তৈরি হয়ে নিল। হাতিবাগান থেকে বেলঘরিয়াতে পৌঁছাতে মিনিট 40 লাগবে। ভেতরে ভেতরে খুব উত্তেজিত হয়ে পড়ল অনিমেষ। একটি মেয়ে আজ তার জন্যে জীবনের বাঁধা রাস্তার সব সুখ ত্যাগ করে বেরিয়ে আসছে, এটুকু ভাবলেই নিজেকে সম্রাট বলে মনে হয়। জামা কাপড় পরতে পরতে অনিমেষ ভাবছিল, যদি মাধবীলতা কোনো কারণে বাড়ি থেকে না বেরোতে পারে তাহলে সে কি করবে? যদি বাড়ির লোকেরা জোর জবরদস্তি করে ওকে আটকে রাখে? অনিমেষ ঠিক করল, যদি বেলা 10টার মধ্যে মাধবীলতা স্টেশনে না আসে তাহলে সে কোনো নিষেধ মানবে না, সোজা মাধবীলতার বাবার মুখোমুখি হবে। ব্যাপারটা ভাবতে গিয়ে নিজের অজান্তেই উত্তেজিত হয়ে পড়ছিল অনিমেষ। ঠিক এই সময় দরজায় শব্দ হলো। চুল আঁচড়াতে আঁচড়াতে অনিমেষ বলল, কে? এই সময় কেউ এসে কথা বললে দেরি হয়ে যাবে বলে অনিমেষ বিরক্ত হচ্ছিল। বাইরে থেকে কেউ সাড়া না দেওয়ায় সে একেবারে বেরিয়ে যাওয়ার জন্য দু হাতে দরজা খুলতেই চমকে উঠল। বাইরে এখন ঝকঝকে রোদ্দুর, আর সেই রোদ্দুর পেছনে রেখে মাধবীলতা দুই চোখে হাসছে। বুকের ভেতরটা হঠাৎ শরতের আকাশ হয়ে গেল অনিমেষের। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। কোনো রকমে বলল, তুমি? মাধবীলতা তখনও হাসছিল।
সেই হাসিতে একই সঙ্গে আনন্দ আর সংকোচ। দুটো চোখের চাহনি নিঃশব্দে অনেক কথা বলে দিচ্ছে ওর। একটা হলুদ শাড়ি পরে আসায় সমস্ত চেহারায় মিষ্টি উজ্জ্বল্য এসেছে। বিব্রত অবাক অনিমেষের মুখের দিকে তাকিয়ে বলল, রাগ করেছ? কি আশ্চর্য, রাগ করব কেন? কিন্তু তুমি এখানে এলে কি করে? অনিমেষের বিস্ময় তখনও কাটছিল না। এই সকালবেলায় মাধবীলতা ওপরে উঠে এলো কিভাবে? সাধারণত কেউ দেখা করতে এলে দারোয়ান এসে খবর দিয়ে যায়। অনিমেষ দেখল সুন্দরী একটি মেয়ে ভেতরে এসেছে। এ খবর ঘরে ঘরে জানাজানি হয়ে যাচ্ছে, কারণ এক একটা অজুহাত দেখিয়ে অন্যান্য বোর্ডাররা বাইরে বেরিয়ে মাধবীলতাকে দেখছে। অস্বস্তি হলো ওর। সেই সময় মাধবীলতা জিজ্ঞাসা করল, তোমার ঘরে যেতে বলবে না? আমার ঘর? অনিমেষ নিজের ঘরটার দিকে তাকালো। ওর খুব ইচ্ছে করছিল মাধবীলতাকে ভেতরে নিয়ে যেতে, কিন্তু পরমুহূর্তেই সচেতন হয়ে গেল সে। খবরটা প্রচারিত হতে বেশি সময় লাগবে না। হোস্টেলের নিয়মকানুন তো আছেই। একটি অবিবাহিতা মেয়ে ছেলেদের হোস্টেলে একা বসে গল্প করছে, এ খবর ইউনিভার্সিটিতে দারুণ মুখরোচক হবে। সে কোনো কথা না বলে দরজায় তালা লাগিয়ে বলল, চলো বের হব। মাধবীলতার কপালে ভাঁজ পড়ল। মানে? আমাকে একটু বেরোতে হবে, কাজ আছে, অনিমেষ কপট গলায় বলল। ওকে কথা বলার সুযোগ না দিয়ে অনিমেষ সিঁড়ির দিকে এগোলো। হোস্টেলের এই ছাদের ঘরে আজ অবধি কোনো মেয়ের পদার্পণ হয়নি। যতটা করলে অভদ্রতা না মনে হয়, ঠিক ততটা আগ্রহ নিয়ে বারান্দায় বারান্দায় ছেলেরা তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে আছে। মাধবীলতা অনিমেষের পেছন পেছন নিচে নেমে এসে জিজ্ঞাসা করল, কোথায় কাজ আছে তোমার? বেলঘরিয়া স্টেশনে, অনিমেষ গম্ভীর গলায় বলল। ইয়ার কি না? এতক্ষণে সহজ হলো মাধবীলতা। এমন মুখের ভঙ্গি করেছিলে না যে মনে হচ্ছিল এসে খুব অন্যায় করেছি। অন্যায় কিছুটা হয়েছে বই কি, ওইভাবে হুট করে ওপরে উঠে যাওয়া তোমার উচিত হয়নি। আফটারঅল এটা ছেলেদের হোস্টেল। গেটে এসে অনিমেষ চারধারে নজর বুলিয়ে দারোয়ানকে দেখতে পেল না। রাস্তায় নেমে মাধবীলতা বলল, বাহ, সেটা আমি জানবো কি করে? এখানে এসে দেখলাম কেউ নেই। একটু ভেতরে ঢুকে তোমার নাম জিজ্ঞাসা করতেই একজন ঘরটা বলে দিল। ডেকে দেবার কেউ না থাকলে আমি কি করব? কিছু না, শুধু কতগুলো তৃষিত মফস্বলের ছেলের বুকে ঈর্ষা জাগিয়ে দিলে। কিন্তু তুমি আমাকে ভেতরে বসতে বললে না কেন? নিজের ওপর বিশ্বাস নেই বলে। অভদ্র বলে মাধবীলতা মুখ ঘুরিয়ে নিল। অনিমেষ ঘাড় ঘুরিয়ে ওর মুখখানা দেখল। আচমকা বেশ লাল দেখাচ্ছে। জরুরি কথা বলার ভঙ্গিতে সে বলল, এবার কাজের কথাটা বলো তো। সাত সকালে কেন এখানে হাজির হলে? আর একটু দেরি হলেই তো আমি বেরিয়ে যেতাম। মাধবীলতা তখনও স্বচ্ছন্দ নয়। অনিমেষের মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বলছি, কিন্তু তার আগে সত্যি করে বলো তুমি রাগ করনি আমি তোমার ঘরে উঠে গিয়েছিলাম বলে? অনিমেষ হেসে ফেলল। আচ্ছা মেয়ে তো, বললাম না আমি রাগ করিনি। ওরা হাঁটতে হাঁটতে ট্রাম রাস্তায় চলে এসেছিল। সকালবেলায় কলকাতার চেহারাটা অনেক নরম থাকে। দোকানপাট এখনও খোলেনি, শুধু সিগারেট পানের দোকানগুলো ছাড়া। ফুটপাতে হাতিবাগান বাজারে যাওয়া আসা মানুষের ব্যস্ততা। রোদ এখনও বাড়ির মাথায়। এই সময় কলকাতাকে একদম অনুত্তেজিত দেখায়। মাধবীলতা বলল, চলো কোথাও বসে চা খেতে খেতে কথা বলি। সকাল থেকে স্থির হতে পারিনি। ওরা পাশাপাশি হেঁটে হাতিবাগানে এলো। এখন ভালো রেস্টুরেন্টগুলোয় ধোয়া মোছা চলছে। আটপৌরে চায়ের দোকানে খবরের কাগজ পড়তে আসা মানুষের ভিড়। অনিমেষ রাধা সিনেমার পাশে দোতলার একটা রেস্টুরেন্টে উঠে জিজ্ঞাসা করল, চা পাওয়া যাবে? ছোকরা মতো একটা লোক, তখনও বেয়ারার পোশাক পরেনি, বলল, দেরি হবে। কতক্ষণ? ওদের দিকে তাকিয়ে লোকটা কি বুঝলো কে জানে, জিজ্ঞাসা করল, শুধু চা? অনিমেষ কিছু বলার আগেই মাধবীলতা বলল, টোস্ট পাওয়া যাবে? বোঝা যাচ্ছিল শুধু চা বললে লোকটা কাটিয়ে দিত। বাঁ দিকে হাত তুলে বলল, বসুন 10 মিনিট। রেস্টুরেন্টে সবে ঝাঁট পড়েছে। চেয়ারগুলো টেবিলের ওপর উল্টে রাখা আছে। পেছন থেকে লোকটা চেঁচিয়ে বলল, কেবিনে গিয়ে বসুন। অনিমেষ রাস্তার ধারে কেবিনে ঢুকল। কেবিনটা ছোট, দেওয়াল ঘেঁষে টেবিল, পাশাপাশি দুজন বসতে পারে। ওরা বসতেই সামনের হাতিবাগান বাজারের ওপরটা চোখে পড়ল। পর্দাটা গোটানো থাকা সত্ত্বেও এখানে আলো কম।
চেয়ারে বসে মাধবীলতা বলল, জানো, কাল রাত্রে একদম ঘুমোতে পারিনি। অনিমেষ তাকালো। মাধবীলতাকে প্রথম থেকে একটু অন্যরকম দেখাচ্ছিল, এখন কারণটা বুঝতে পারল। আজ অবধি কখনো সে ওকে ভোরে দেখেনি, তাই একটু আলস্য মাখানো, অযত্ন মুখে চুলে। স্নানের পর মেয়েদের শরীরে যে টানটান তেজ থাকে তা ভোরবেলায় পাওয়া যায় না। ভোরবেলায় তাই মেয়েদের কাছের মানুষ মনে হয়। এতক্ষণ ওকে দেখার আনন্দে এবং উত্তেজনায় সমস্ত ব্যাপারটা গুলিয়ে গিয়েছিল। আজ সকালে মাধবীলতার বেরিয়ে আসার কথা, অথচ সে এখন তার সামনে বসে। এদিকে বলছে গত রাত্রে সে ঘুমোতে পারেনি। কেমন একটা ভয় হঠাৎ এসে জুড়ে বসল। তাহলে কি কোনো কারণে মত পাল্টেছে মাধবীলতা? গলার স্বর স্বাভাবিক রেখে সে জিজ্ঞাসা করল, ঘুম হয়নি কেন? কোনোদিন তো বাড়ির বাইরে থাকিনি। একা নতুন জায়গায় কিছুতেই ঘুম আসছিল না। নানান চিন্তা আসছিল, আর ভেবেছি কখন সকাল হবে। মাধবীলতা হাসল। হকচকিয়ে গেল অনিমেষ। নতুন জায়গা মানে? তুমি কি গতকালই চলে এসেছো? হ্যাঁ। মাধবীলতা একটা চাপা নিঃশ্বাস ফেলল। কেন, কি হয়েছিল? চলে আসতে হলো। ভয় ছিল গতকাল থেকেই আমাকে থাকতে দেবে কি না, কিন্তু সুপারকে বলতে দেখলাম রাজি হয়ে গেলেন, নইলে কি বিপদে পড়তে হতো। কি হয়েছিল আবার প্রশ্নটা করল অনিমেষ। বাড়িতে গিয়ে মাকে বললাম, তোমরা যদি চাও তাহলে আমি হোস্টেলে চলে যেতে পারি। মা বলল, তোমার বাবার সঙ্গে বুঝে নাও, আমি এর মধ্যে নেই। বাবা আমাকে দেখা মাত্র জানতে চাইলেন আমি কারো প্রেমে পড়েছি কিনা। অস্বীকার করলাম না। তারপর যা হয়ে থাকে তাই হলো। আমি নাকি ওর মুখ পুড়িয়ে দিয়েছি। দুধকলা খাইয়েছেন কালসাপকে, বললেন মত পরিবর্তন করতে। অসম্ভব শুনে জানিয়ে দিলেন আমার মুখ দর্শন করতে চান না। আমি যেন ওই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাই। আমারও খুব রাগ হয়ে গিয়েছিল। জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। ওরা জানতেও চাইল না কোথায় যাচ্ছি। তবু একটা কাগজে নিজের ঠিকানাটা লিখে রেখে এলাম। ভালো লাগছে না একটুও। মাধবীলতা মুখ নামালো। অনিমেষের কষ্ট হচ্ছিল। গাঢ় গলায় বলল, দেখো, পরে অনুশোচনা করার চেয়ে সময় থাকতেই শুধরে নেওয়া ভালো। হাজার হোক ওরা তোমার মা বাবা। মাধবীলতা দাঁতের ঠোঁট কামড়ালো। এই একটা কথা তুমি কতবার বললে? তুমি কিছুতেই বুঝছো না একটা মেয়ে বাড়ির প্রতিকূল মনোভাবের বিরুদ্ধে কতক্ষণ লড়তে পারে। অনবরত চাপ দিচ্ছে সবাই বিয়ের জন্যে। উঠতে বসতে খোঁটা খেতে হচ্ছে। হয় হ্যাঁ বলো, নয় না। আজ থেকে 2 বছর আগে হলে হ্যাঁ বলতে কোনো অসুবিধে হতো না। স্বচ্ছন্দে বিয়ে হয়ে যেত আমার। বাবা বলতেন বড় ভালো মেয়ে, আমি দায় থেকে উদ্ধার পেলাম। কিন্তু এখন আমি কি করে রাজি হই? যেসব মেয়ে মনে করে মনের কোনো সতীত্ব নেই, আমি সেই দলের নই। শরীরের চেয়ে মন আমার কাছে কম মূল্যবান নয়। যে চোখে আমি তোমাকে দেখেছি, সেই চোখে আমি অন্য পুরুষকে দেখব কি করে? কথা বলতে বলতে খুব উত্তেজিত হয়ে পড়েছিল মাধবীলতা। অনিমেষ দেখল ওর মুখ কাঁপছে, আর তারপরেই চোখের দুটো কোণ চিকচিক করে উঠল। মাধবীলতার মুখে এখন ভাঙচুর, চোখ দুটো ভরা পুকুর। অনিমেষের বুকের মধ্যে পাথর গড়াতে লাগল। নিজের অজান্তেই ও একটা হাত মাধবীলতার কাঁধে রাখল। কেঁদো না, তোমার চোখে জল একদম মানায় না, আমি সহ্য করতে পারবো না। সামলাতে সময় লাগলো ওর। আঁচলে চোখ চেপে রাখল কিছুক্ষণ, তারপর ধরা গলায় বলল, আচ্ছা বলো তো, বাবা মা কেন নিজের মেয়েকে এত সন্দেহ করে? কেন নিজের জেদ মেয়ের ওপর চাপিয়ে দিয়ে আনন্দ পায়? আমি কি ছেলে মানুষ? আমার কি বোঝার বয়স হয়নি? আমি কি তোমাকে বিয়ে করার জন্য এখনই ব্যস্ত হয়ে উঠেছিলাম? এতদিন যেমন ছিলাম তেমনি কি ওদের কাছে আরও কিছুকাল থাকতে পারতাম না? তবে কেন এত জোর জবরদস্তি? অনিমেষ জানালা দিয়ে বাইরে তাকালো। আকাশ এখন পরিষ্কার। সান্ত্বনা দেবার ভঙ্গিতে বলল, কিছুদিন যেতে দাও, দেখবে ওরা নিজেদের ভুল বুঝতে পারবেন, নিশ্চয়ই জেদ করবেন না। আর তুমি যদি কোনো অন্যায় না করো তাহলে কেউ তোমার দোষ দেবে না। না, কথাটা ঠিক নয়।
আমি বাড়ি থেকে চলে এসেছি এই খবরটা আত্মীয়রা জানা মাত্রই দুর্নাম রটাতে শুরু করবে, কিন্তু তাতে আমার কিছু এসে যায় না। মাধবীলতা মুখ নামিয়ে কথা বলছিল। এই সময় পায়ের শব্দ হলো। খেয়াল হতেই অনিমেষ হাত সরিয়ে নিল মাধবীলতার কাঁধ থেকে। দু হাতে 2 প্লেট টোস্ট আর 2টো চায়ের কাপ হাতে নিয়ে লোকটা আশ্চর্য কৌশলে চলে এলো। টেবিলে ওগুলো রেখে অভ্যস্ত হাতে পর্দা নামিয়ে দিয়ে লোকটা চলে গেল। সঙ্গে সঙ্গে ঘরটার চেহারা পাল্টে গেল। পর্দাটার দিকে তাকিয়ে অনিমেষের একবার মনে হলো উঠে সরিয়ে দেয় ওটাকে। সেই সময় মাধবীলতা বলল, তুমি আমাকে কখনো কষ্ট দিও না। কথা বলছো কেন? আমার যেন মাঝে মাঝে মনে হয় তোমার কোথাও অস্বস্তি আছে। কীরকম? আমার বাড়ি থেকে বেরিয়ে আসার ব্যাপারটায় যেন তোমার কোথাও অস্বস্তি আছে। সত্যি করে বলো তো, আমি কি তোমার উপর কিছু চাপিয়ে দিচ্ছি? লতা, অনিমেষ প্রতিবাদ করতে চাইল। না অনি, আমি যা করছি নিজের দায়িত্বেই করছি। তোমার যদি মনে হয় জড়িয়ে যাচ্ছ, তাহলে স্বচ্ছন্দে সরে যেতে পারো। আমার খুব কষ্ট হবে, সারা জীবন হয়তো কাঁদব, কিন্তু আমি তোমার গলার কাঁটা হয়ে আছি, এ আমার সহ্য হবে না। মাধবীলতার গলা বুজে এলো। অনিমেষ আর পারল না। চকিতে 2 হাতে মাধবীলতাকে জড়িয়ে ধরল সে। বোধহয় একটা সুতোর আড়ালে নিজেকে ধরে রাখছিল মাধবীলতা। আর পারল না। অনিমেষের বুকে মুখ রেখে হু হু করে কেঁদে ফেলল। তার 2 হাত এখন অনিমেষের পিঠ আঁকড়ে ধরেছে। থরথর করে কাঁপছে শরীর। অনিমেষের সমস্ত শরীর এখন অচৈতন্য, মনের কোনো বাঁধ নেই। 2 হাতে মাধবীলতার মুখ তুলে স্পষ্ট গলায় বলল, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। মাধবীলতার 2 চোখে জলের ধারা গড়ালো, ঠোঁট কাঁপল। আমিও না। এই প্রথম কোনো যুবতী শরীরকে বুকের উপর অনুভব করল অনিমেষ। চোখের সামনে মাধবীলতার ভেজা স্ফীত ঠোঁট চুম্বকের মতো তাকে টানছিল। ধীরে ধীরে মুখ নামালো অনিমেষ। তারপর সেই উষ্ণ নরম সিক্ত ঠোঁটে আকণ্ঠ চুম্বন করল। দুজনের চোখ এখন বন্ধ। সমস্ত বিশ্ব চরাচর যেন এই পর্দা ঘেরা ছোট্ট কেবিন হয়ে গেছে। ঠোঁটের স্পর্শের মধ্যে দিয়ে অনিমেষ মাধবীলতার সব অন্ধকার মুছিয়ে দিল। মাধবীলতার সব না বলা কথা জেনে নিল। চেতনা ফিরতেই মুখ সরিয়ে নিল মাধবীলতা। আস্তে আস্তে তার হাত শিথিল হলো। যেন একটু লজ্জা পেয়েই সে সরে বসতে চাইল। মুখে এখনো একটা মিষ্টি অথচ নোনতা সুখের স্বাদ। অনিমেষ চোখ বন্ধ করল। আর তখনই সেই বন্ধ চোখের পাতায় আচমকা সেই দুপুরটা ছিটকে চলে এলো। জলপাইগুড়ি শহরের বিরামকরের বাড়িতে সদ্য কিশোর অনিমেষ রম্ভার সামনে দাঁড়িয়ে। সামনের বিছানায় রম্ভা শুয়ে রয়েছে জ্বর তপ্ত শরীরে, মুখ চোখ লাল, চুল উস্কো খুস্কো। অনিমেষ যখন তার অনুরোধে জ্বর দেখতে নিচু হয়েছিল, তখনই সাপের মতো তাকে জড়িয়ে ধরেছিল রম্ভা। সেই সদ্য কিশোরীর সতেজ আক্রমণ প্রতিহত করার আগেই 2টো জোড়ো ঠোঁট তাকে চুম্বন করেছিল। বিশ্রী পোড়া বিড়ির স্বাদ পেয়েছিল যেন অনিমেষ। দাঁড়িয়ে উঠে নিজের ঠোঁটে ঘিন ঘিনে ভাব অনুভব করেছিল। জ্ঞানে কিংবা অজ্ঞানে সেই তার প্রথম চুম্বন। কিন্তু তার স্মৃতি অনেক দিন একটা অস্বস্তির চেহারা নিয়ে মনের ভেতর ছিল। আজ অনিমেষের মনে হলো এতদিনে সেই বিশ্রী স্মৃতিটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। শেষ পর্যন্ত অনিমেষ সামনে রাখা প্লেট টেনে নিয়ে বলল, খাও। টোস্টে হাত না দিয়ে চায়ের কাপটা টেনে নিল মাধবীলতা। ধীরে ধীরে একবার চুমুক দিয়ে বলল, ভালো লাগছে না। কেন, ঠান্ডা হয়ে গেছে? অনিমেষ হাত দিয়ে দেখল কাপটা আর গরম নেই। মাধবীলতা তাই দেখে বলল, না, খাওয়া যাবে, কিন্তু খেতে ইচ্ছা করছে না। বুঝল না অনিমেষ। কেন? সে তুমি বুঝবে না। বাহ, তুমিই তো চা খেতে চাইলে। চেয়েছিলাম। অনিমেষ ওর চোখে চোখ রাখতে চাইল, কিন্তু মাধবীলতা মুখ ঘুরিয়ে নিল। অনিমেষ ধমকের সুরে বলল, খেয়ে নাও তো, সকাল থেকে কিছু খাওনি,
আর আজে বাজে বকা হচ্ছে। খাও বলছি। টোস্টের প্লেটটা মাধবীলতার সামনে এগিয়ে দিল সে। খাওয়া হয়ে গেলে মাধবীলতা বলল, আমি কিন্তু তোমার ভরসায় পরীক্ষা দেব। আমার ভরসায়? আমি তো পড়াশোনা শুরুই করিনি। এবার করো। তুমি স্কুলে পড়ানো আর পরীক্ষার জন্য তৈরি, দুটো পারবে? পারতে হবেই। আচ্ছা লতা, আমি ভবিষ্যতে কি করব বলে তুমি ভাবছ? মানে আমি কীরকম চাকরি বাকরি করব বলে তুমি আশা করো? মাধবীলতা একটু ভাবল, তারপর বলল, ওসব আমি কিছুই ভাবিনি। একটা কিছু নিশ্চয়ই তুমি করবে, আর যাই করো আমি সমর্থন করব। এ কোনো কথা হলো? বাংলায় এমএ পাশ করে চাকরি পাওয়া যাবে না, অধ্যাপনা বা মাস্টারি করার মতো ব্রাইট রেজাল্ট আমার হবে বলে মনে হচ্ছে না। তখন কি হবে তাই ভাবছি। আমার চাকরি তো রয়েছে। আশ্চর্য মেয়ে। কেন? আমার তো দুটো হাত পাই আছে। ইয়ার কি করো না, আমার ব্যাপারে তুমি একটু সিরিয়াস নও। খুব বেশি সিরিয়াস বলেই কিছু ভাবি না। তাছাড়া আর একটা ব্যাপার আছে, আমার বাড়ির লোক তোমাকে কিভাবে নেবে তা জানি না। যদি ওসব কথা থাক, তোমার দাদু পিসিমার কথা যা শুনেছি তাতে আমার বিশ্বাস ওরা আমাকে নিশ্চয়ই ভালোবাসবেন। হঠাৎ অনিমেষের হাসি পেল। ওর মনে হলো মেয়েদের মন সত্যিই বিচিত্র। এতদিনের রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, তারা যাকে বুঝতে পারল না, সে বিশ্বাস করছে দুজন অপরিচিত লোক তাকে গ্রহণ করবে। যুক্তি নয়, হৃদয়াবেগই মেয়েদের সাহসী করে তোলে। কথা ঘোরালো অনিমেষ। আমার ভয় হচ্ছে হয়তো তোমাকে আমি সুখী করতে পারবো না। সেদিন সুভাষদার সঙ্গে কথা হবার পর থেকে আমার চিন্তা ভাবনা সব পাল্টে যাচ্ছে। যদি এমন সময় আসে যখন আমি বাঁধা ধরা জীবনে না থাকি, তাহলে তুমি কি করবে? কিচ্ছু না, এখন যা করছি তাই করব। মাধবীলতা অনিমেষের হাত নিজের দুই হাতের মধ্যে নিয়ে বলল, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি সাধারণ নও। ঘর সংসারের বাঁধা জীবনে তোমাকে মানায় না। সেটা করতে গেলে তোমার উপর অন্যায় করা হবে। তোমার পক্ষে যেটা স্বাভাবিক তাই তুমি করবে। আমি কোনোদিন তোমার বাধা হয়ে দাঁড়াবো না। আচ্ছা, এত ছেলে থাকতে তুমি আমাকে ভালোবাসলে কেন? কি মনে হয় তোমার? জানি না। কেন, তুমি কেন ভালোবাসলে? অনিমেষ মাধবীলতার চোখের দিকে তাকালো। সেই চোখ হাসছে। মনে মনে সে বলল, তোমায় না ভালোবাসলে আমি মরে যেতাম। কিন্তু মুখে কিছু বলল না সে, কারণ মাধবীলতার চোখের হাসি এখন ঠোঁটে ছড়িয়েছে। অনিমেষ হেসে ফেলল শব্দ করে। ওদের 10টা আঙুল এখন পরস্পরকে আঁকড়ে ধরেছে বিশ্বাসে।